ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ইস্যু, জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা। উত্তরায় ঢাকা 18-র একজন আমাদের জুলাই যোদ্ধা যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তাকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে সকালবেলা হামলা চালানো হয়েছে। অথচ এখন পর্যন্ত নির্বাচন কমিশন তার আইন বলে কাউকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনেননি। দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি এবং জাতীয় পার্টি সহ যারা এই ফেসিবাদের দোষর, তাদের ব্যাপারে এখানে কথা বলার জন্য, উদ্বেগ জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা দেখেছি নির্বাচন কমিশন কিভাবে প্রকাশ্য দিবালোকে ঋণ খেলাপিদেরকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছে, আবার বাংলাদেশের ব্যাংক লুট করার, জনগণের টাকা আত্মসাৎ করার সুযোগ দিয়েছে এবং তাদেরকে ক্ষমতায় আসার এবং ক্ষমতা উপভোগ করার সুযোগ দিয়েছে। আপনারা জানেন এই ঋণ খেলাপিরা ক্ষমতায় থাকার কারণে এবং ক্ষমতাসীন কোনো সংগঠনের ছত্রছায়ার কারণেই তারা মূলত এই ব্যাংক থেকে, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করতে পেরেছে এবং জনগণকে ফতুর করতে পেরেছে। নির্বাচন কমিশন সুস্পষ্ট আইন থাকার পরেও এই সমস্ত ঋণ খেলাপিদেরকে আবার নির্বাচন করার সুযোগ দিয়ে জনগণকে আবার এই লুটতরাজে হওয়ার বা আবার এই লুটেরাদের মুখে পড়ার একটা সুযোগ দিয়ে দিয়েছে। আমরা মনে করি নির্বাচন কমিশন সরাসরি বাংলাদেশের জনগণ এবং ভোটারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এও শুনতে পাই যারা দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, তাদেরকে তাদের মনোনয়নপত্র বৈধ করার জন্য নির্বাচন কমিশন বিশাল অঙ্কের একটি আর্থিক বাণিজ্য করেছে। আপনাদেরকে আমরা বললাম আপনারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করুন, কত টাকার বাণিজ্য হয়েছে, কত টাকার বিনিময়ে তারা এই ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে, তা জাতির সামনে স্পষ্ট করুন। প্রিয় উপস্থিতি, আমরা আরও দুঃখের সাথে জানাচ্ছি যে আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবে, সেই আদালত পর্যন্ত এই সমস্ত দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ দিয়ে জনগণের সাথে বেইনসাফি করেছে। আমরা মনে করি যে সমস্ত দুর্নীতিবাজ বিচারক যারা এই ঋণ খেলাপিদেরকে এবং দ্বৈত নাগরিককে বাংলাদেশের জনগণের উপরে আবার জনপ্রতিনিধি হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই সমস্ত বিচারক এবং বিচারপতিদেরও আমরা বিচার চাই। আজকে বলতে হয় আমরা কর্মসূচি দিতে বাধ্য হব, বিচারপতি তোমার বিচার আমরাই চাই এবং তোমার এই অন্যায় বিচার এবং জনগণের উপরে জুলুম আমরা সহ্য করব না। আমরা মনে করি বিচার বিভাগের দুষ্কৃতিকারী কিছু বিচারক এবং বিচারপতি লোভে পড়ে এবং চাপে পড়ে এই সমস্ত ঋণ খেলাপিদেরকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বারবার বলে এসেছি জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটি প্রক্সি সংগঠন, এটি ভারতের RSS এর বাংলাদেশ শাখা। যেমনইভাবে 14 দল প্রত্যেকটি সংগঠন হচ্ছে ভারতের RSS এর বাংলাদেশ শাখা। এই ভারতপন্থী সংগঠনটিকে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন, আদালত এবং পুরাতন ইস্টাবলিশমেন্ট বড় ধরনের আর্থিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের জনগণের সাথে জুলুম করেছে, শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। আমরা মনে করি এই ধরনের বেইমানি বাংলাদেশের জনগণ সহ্য করবে না। প্রিয় উপস্থিতি, আমরা আরও জিনিস লক্ষ্য করছি, যখন নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়া হয় তখনই জুলাই যোদ্ধাদেরকে বেছে বেছে হামলা করা হয়, টার্গেট করা হয়। প্রথমে হামলা করা হয় এবং হত্যা করা হয় বিপ্লবী জুলাই যোদ্ধা ওসমান হাদিকে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত জুলাই যোদ্ধা ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার এবং বিচার কিছুই করতে পারেননি। আমরা আজকেও দেখতে পেলাম উত্তরায় ঢাকা 18-র একজন আমাদের জুলাই যোদ্ধা যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তাকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে সকালবেলা হামলা চালানো হয়েছে। অথচ এখন পর্যন্ত নির্বাচন কমিশন তার আইন বলে কাউকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনেননি। আমরা বারবার বলি নারীর প্রতি সম্মানের কথা, নারীর অধিকারের কথা, অথচ আমরা দেখলাম গত 48 ঘন্টায় বাংলাদেশের 5টি জায়গায় শরীয়তপুর, কুমিল্লা, যশোর, লালমনিরহাট এবং চুয়াডাঙ্গায় একটি রাজনৈতিক দলের নারী কর্মীদেরকে নির্বাচনে ভোট চাওয়ার জন্য, ভোটের প্রচারণা চালানোর জন্য
প্রকাশ্যে দিবালোকে তাদেরকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে এবং তাদের উপরে হামলা করা হয়েছে। নির্বাচন কমিশন এর কোনো প্রতিকার করেননি এবং হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় নিয়ে আসেননি। আমরা সকল ধরনের হামলা এবং সহিংসতার বিরুদ্ধে, সে যেই দলের হোক, কিন্তু নির্বাচন কমিশন সরাসরি এবং এই সমস্ত খুনি, লুটপাটকারী, হামলাকারী সকলকে উনি গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছেন। আমরা মনে করি এই নির্বাচন কমিশন যদি সক্ষম এবং নিরপেক্ষ হন এবং একটি বাংলাদেশপন্থী, বাংলাদেশের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড একটি নির্বাচন উপহার দিতে চান, তাহলে এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন এবং ঋণ খেলাপিদেরকে নির্বাচন থেকে বিরত রাখুন। অন্যথায় বাংলাদেশের জনগণ যেই কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বাংলাদেশ দীর্ঘদিন পর একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ঢুকতে যাচ্ছে, কিন্তু এই প্রসেসের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, তাহলে আবার ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। এই জন্য জুলাই ঐক্য তার প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ইস্যুতে কাজ করে যাচ্ছে। আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করছি। আমাদের কর্মসূচি আগামীকাল 27 জানুয়ারি ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ইস্যু, জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মার্চ টু ইলেকশন কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ। আগামীকাল আগারগাঁও মেট্রো স্টেশন থেকে আমাদের পদযাত্রা শুরু হবে দুপুর 2:30 আমরা আবারও ঘোষণা করছি, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ইস্যু, জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মার্চ টু ইলেকশন কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য। আগামীকাল আগারগাঁও মেট্রো স্টেশন থেকে পদযাত্রা শুরু হবে বেলা 2:30। এছাড়া আগামী 31 জানুয়ারি একই দাবিতে, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করছে জুলাই ঐক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন থেকে 31 জানুয়ারি বেলা 2:30 পদযাত্রা শুরু করবে জুলাই ঐক্য। এই কর্মসূচি সফল করার উদ্দেশ্যে জুলাই ঐক্যের সকল স্টেক হোল্ডার, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশের সাধারণ নাগরিককে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমরা এমন একটি দিনে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি, যে দিনটি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্থান চানখারপুলের মামলার রায় হয়েছে। চানখারপুলের মামলায় 6 জনের হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আপনারা সকলেই জানেন, এছাড়া পুলিশ কর্মকর্তা ইমরুলের 6 বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি এরশাদ হোসেনের 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহজ দৃষ্টিতে বিষয়টি মনে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আসলে তা নয়। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি সম্মান রেখেই এই রায় প্রত্যাখ্যান করছি। এই রায় হয়েছে পক্ষপাতপুষ্ট। যেসব খুনিরা দেশে নাই, শুধুমাত্রই তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যারা কারাবন্দী, তাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে তাদের প্রতি সম্মান। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় দিয়েছে। জুলাই ঐক্য এমন পক্ষপাতপুষ্ট রায়কে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছে। পাশাপাশি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সম্মানের সঙ্গে অনুরোধ করছি রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য। আজকে যে বিষয় নিয়ে সংবাদ সম্মেলন, তা ইতিমধ্যে সকলে অবগত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের বৈধতা ঘোষণা দেওয়া হয়েছে। এবারে নির্বাচনে ঋণখেলাপি হয়েও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কমপক্ষে 45 জন প্রার্থী। গণপ্রতিনিধিত্ব আদেশসহ আরপিও বিভিন্ন আইনে ঋণখেলাপিদের আটকানোর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, কিন্তু এইসব প্রতিবন্ধকতা পেরিয়ে 45 জন ঋণখেলাপিকে কীভাবে নির্বাচন করার সুযোগ দেওয়া হলো তা আমাদের জানা নেই। এই নির্বাচন কমিশন নিজেদের মন মতো মনোনয়নের বৈধতা দিচ্ছে। যারা রাষ্ট্রের টাকা চুরি করেছে তারা নির্বাচন করবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের ভোট দিতে হবে, তা সাংঘর্ষিক। এই নির্বাচন কমিশন মুখে ইনসাফের কথা বললেও আদতে রাজনৈতিক দলগুলোর মন জয় করতে তারা মরিয়া। এই ঘটনা দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও দেখা যায়। যারা দুর্নীতি করে, দেশের টাকা লুটপাট করে বিদেশে আশ্রয় নিয়েছে, সামনে ক্ষমতায় বসে অর্থ পাচার করবে, তাদেরও বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেখানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া
জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবিতে গত 2 মাস যাবৎ আন্দোলন করছে জুলাই ঐক্য। হাইকোর্টের রিট এবং নির্বাচন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি গণহত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে দিচ্ছি, অবিলম্বে জাতীয় পার্টি, এনডিএফ, 14 দল সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের মনোনয়ন বাতিল করতে হবে। অন্যথায় দেশের ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্যরা যদি প্রতিটি আসনে, প্রতিটি মহল্লায় প্রতিরোধ গড়ে তোলে, তার দায়ভার এই নির্বাচন কমিশনকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় গিয়ে প্রকাশ্যে দিবালোকে রাজধানীতে হত্যা করা হয় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। এখন পর্যন্ত আমরা খুনিকে গ্রেপ্তার তো দূরের কথা, মামলার দৃশ্যমান কোনো অগ্রগতিও দেখতে পারিনি। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। সেনাবাহিনী মাঠে থাকলেও অস্ত্র উদ্ধার নিয়ে কোনো অভিযান দেখাচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বসন্তের কুকুরের মতো আচরণ করছে, যা রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, আগামী 72 ঘন্টার মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করেছে তা জাতির সামনে জানাতে হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ক্ষেত্রে, অর্থাৎ রাজনৈতিক মাঠ, গণমাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে প্রতিটি রাজনৈতিক দল যেন সমান অধিকার পায়, তার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচনকে কেন্দ্র করে যত প্রকার বিশৃঙ্খলা তৈরি হবে, তার সব দায়িত্ব নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বহন করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দরা, আপনারা সকলেই জানেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা রাজনীতিক যেই বাকযুদ্ধ দেখেছিলাম তা দৃশ্যমানভাবে পরিবর্তন হইতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রদর্শন করছে, অন্য ছোট রাজনৈতিক দলগুলোর উপরে তারা হামলা করছে, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে নারী যারা সদস্য আছে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের উপরও হামলা এবং হেনস্থার ঘটনা দেখছি। এইসব বিষয়গুলোকে আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা আজকের এই সংবাদ সম্মেলন কেন ডেকেছি। মূলত 24 বিপ্লবের পরবর্তী বাংলাদেশ এবং সেই বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি, এবং একটি নির্বাচনের আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম, এবং সেই নির্বাচন আমাদের এখন সম্মুখে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কিছু অবজারভেশন আমরা অবলোকন করছি সারা বাংলাদেশের যে পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির আলোকে নির্বাচনের যে অবস্থা, দেশের যে অবস্থা, সার্বিক অবস্থা বিশ্লেষণ করার জন্য এবং আমাদের পর্যবেক্ষণ থেকে আমাদের কিছু কথা এবং দাবিদাওয়া উপস্থাপন করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, আপনারা খেয়াল করেছেন যে আমাদের এই বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং বিগত দিনের নির্বাচনের যে আকাঙ্ক্ষা এক নয়। আমরা সারা বাংলাদেশ সকল মানুষ যে 24-এ হাজার হাজার শহীদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য এই নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এক টেবিলে বসে সংস্কারের আলোচনা করেছিলেন। আমরা আশা করেছিলাম সংস্কার বাস্তবায়ন হবে। আমরা এখন আশা করছি সেই সংস্কারের জন্য যে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করা হয়েছে, সেই বিষয়েও আমরা আমাদের কিছু অবজারভেশন এখানে উপস্থাপন করব। বন্ধুগণ, আমরা আমাদের পর্যবেক্ষণে দেখেছি, যখনই কোনো নির্বাচন আসে তখন সেই নির্বাচন পূর্ববর্তী সময়ে আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়, এবং সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরে সেনাবাহিনী প্রথমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং অস্ত্র উদ্ধারে চরম আন্তরিকতার সাথে তারা কাজ করে। এবং এই পাওয়ার পর থেকে সেনাবাহিনী সারা বাংলাদেশে ঝড় বইয়ে দেয়, তারা আতঙ্ক ছড়িয়ে দেয়। যারা সন্ত্রাস করতে চায়, যারা নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশকে ঘোলা করছে, তাদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য তারা ঘরে ঘরে যাদেরকে লোকাল নেতা এবং যাদের কাছে অস্ত্র আছে বলে সম্ভাবনা থাকে, তাদের ঘরে ঘরে হানা দেওয়া হয় এবং উচ্ছৃঙ্খল পোলাপানদেরকেও শাস্তি দেওয়া হয়। এবং শাস্তির এই কার্যক্রমের মাধ্যমে সারা দেশে একটা বার্তা পৌঁছে দেওয়া হয় যে এই নির্বাচনে কোনো অস্ত্রের দামাদর না বাঁচতে পারে এবং সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
একমাত্র আমরা এই নির্বাচনে দেখলাম, এই নির্বাচনে পুরোপুরি সময় দেখলাম যে এখন পর্যন্ত সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যাওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে তাদের কার্যক্রম শুরু করেনি। এই ব্যাপারটা আমাদের ভিতরে সংশয় সৃষ্টি করছে, আমাদের ভিতরে প্রশ্নের উদ্বেগ করছে। তেমনইভাবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের আচরণ। আপনারা খেয়াল করবেন নির্বাচন কমিশনের যে অবস্থা, আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন এক চোখে দাজ্জালের মতো আচরণ করছে। আপনারা দেখেন মনোনয়ন জমা দেওয়া হলো বিভিন্ন দল থেকে, এবং এই নির্বাচনে 14 দল, যেই দলটা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদকে নিরবিচ্ছিন্নভাবে সাপোর্ট দিয়ে এসেছে, এবং যেই দলের প্রধান একটা শত্রু রাষ্ট্রে গিয়ে, আমাদের কাছে এখন স্পষ্ট ভারত আমাদের প্রকাশ্য শত্রু। আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেন, আপনারা পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট দেখেন, স্পষ্ট বুঝতে পারবেন যে ভারত আমাদের প্রকাশ্য শত্রু। সেই শত্রু রাষ্ট্রে গিয়ে একটা রাষ্ট্রের প্রধান, একটা দেশের পলিটিক্যাল দলের প্রধান ফিরে এসে বলে ভারতের কনসার্ন ছাড়া আমরা কোনো কথা বলতে পারবো না। এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দিয়ে তাকে ফাঁসি দেওয়ার কথা, সেখানে সেই ব্যক্তি এবং তার দল বাংলাদেশে নির্বাচন করছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে, এবং তাদের সকল প্রার্থী মনোনয়নের বৈধতা পেয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি অনেক 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 এমপি প্রার্থী সামান্য কিছু ভুলে গেলে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। আবার দেখতে পাচ্ছি কারো কারো কোটি কোটি টাকার ঋণখেলাপি থাকা সত্ত্বেও সে মনোনয়নের বৈধতা পেয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা স্পষ্ট আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন সেই কানা দাজ্জালের যে কথা আমরা শুনেছি, এক চোখা দাজ্জাল, তার মতো আচরণ করছে। সে আমরা দেখি রাষ্ট্র ব্যবস্থার কথা, যেখানে যেখানে প্রশাসন যাচ্ছে সেখানে সেখানে স্থানীয় একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের ঝুঁকে পড়ার দৃশ্য আমরা স্পষ্ট বুঝতে পারছি। এই পরিস্থিতিতে আসলে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন মূলত কতটুকু আপনার সুষ্ঠু হবে সেটা আমরা খুবই শঙ্কিত। এই বিষয়ে আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমাদের কথা আছে, আমাদের নেতৃবৃন্দ সে কথাগুলো বলবেন। আর একটা কথা বলছি প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন যদি বাংলাদেশে এই 24শে জুলাইয়ের পরে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে এবং যে পরিমাণ সন্ত্রাসী এখনও ঘাপটি মেরে বসে আছে, ফ্যাসিবাদের যেই দোসররা এখনও দেশের এবং বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে আপনার পরতে বসে আছে ঘাপটি মেরে, তাদেরকে যদি শাস্তি দেওয়া না হয়, তাদেরকে যদি চিহ্নিত না করা হয়, তাহলে আমরা আশঙ্কা করছি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দুইটি দলের, এই জুলাইয়ের পক্ষের দুটি দলের এবং জুলাইয়ের পক্ষে যে শক্তিগুলো নির্বাচন, তাদের মধ্যে নির্বাচনের সহিংসতার ঘটনা তারা মাঝখান থেকে ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সহিংসতার মধ্যে তারা টার্গেট করে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার চিন্তা করতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই বন্ধুরা, আমরা সে কারণেই রাষ্ট্রের কাছে আবেদন জানাতে এসেছি যে নির্বাচন অবশ্যই হতে হবে 12ই ফেব্রুয়ারি, কিন্তু সেই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড গঠন করার জন্য যে কাজগুলো করা দরকার, অস্ত্র উদ্ধার থেকে শুরু করে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমি আশা করব আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমাদের কিছু দাবি দেওয়া এবং আমাদের কিছু কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে আমি কথা বলার জন্য আবেদন করব। আমাদের জুলাই ঐক্যের অন্যতম সংগঠক বিশিষ্ট সাংবাদিক নেতা ইসরাফিল ফরাজিকে। কথা বলবেন সাংবাদিক নেতা ইসরাফিল ফরাজি।